আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি ভালো আছেন। করোনার এই দুর্যোগ মুহূর্তে বাড়িতে নিরাপত্তার সাথেই আছেন। আপনাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সরকার এখন মাস্ক পরা, ঘর বাহিরে মাস্ক পরাটা বাধ্যতামূলক করেছে। এটা আপনারা সবাই জানেন। আমি আশা করব আপনারা সবাই সেটা পালন করবেন এবং কিছুক্ষণ পর পর এরকম স্যানিটাইজার দিয়ে হাতটা একটু স্যানিটাইজ করে নেবেন, যাতে করে আপনার সন্তান, আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা সুরক্ষায় থাকতে পারেন এবং করোনা থেকে মুক্ত থাকতে পারেন। তো আমি মাস্কটা খুলে নিচ্ছি। আমি বাওয়ানি হাই স্কুলের ইংলিশ টিচার সুমন স্যার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে আমি আজকে রাইট ফর্ম ভার্বস নিয়ে হাজির হয়েছি। তো এই রাইট ফর্ম ভার্বসের অনেকগুলো গুরুত্ব রয়েছে। আমাদের বাংলাদেশের অনেক শ্রমিক ভাইরা, অনেক চাকরিজীবীরা অনেকেই বিদেশ ভ্রমণ করে থাকেন এবং বিদেশে তাদের ইংরেজি ভাষায় কথা বলার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়, যেহেতু ইংরেজিটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। তো এই ইংরেজি সঠিকভাবে বলার জন্য অথবা লেখার জন্য রাইট ফর্ম অফ ভার্বসের গুরুত্বটা অনেক। আজকে আমি সেই রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই সঙ্গেই থাকবেন। আমার আগের লেকচারটা ছিল ন্যারেশনের উপরে, হয়তো আপনাদের সেটা ভালো লেগেছে এবং ন্যারেশনের যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আরো একটা লেকচার ন্যারেশনের উপরে দিব। তো আমরা আজকে শুরু করছি রাইট ফর্ম অফ ভার্বস। তার আগে আমি বলছি, শিক্ষার্থীবৃন্দ, তোমরা কাগজ কলম সাথে রাখবে। প্রয়োজনীয় জায়গা বুঝতে না পারলে আমাকে কমেন্টস করবে, সেখানে আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই, ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব রাইট ফর্ম অফ ভার্বস, যেটাকে আমি সংক্ষেপে বলি RFV, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসটা হচ্ছে একটা ভার্বের অনেকগুলো রকম থাকে। এই রকমগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে বাক্যে। সঠিকভাবে যদি প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু অর্থের ভিন্নতা তৈরি হবে। ভার্বের সঠিক প্রয়োগটা আমাকে অবশ্যই করতে হবে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বসের অনেকগুলো রুলস আছে, অনেকগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা পর্যায়ক্রমে জানবো। এটার অনেক জটিলতা আছে এবং অনেক সূক্ষ্মতাও আছে, পাশাপাশি এটার অনেক সহজ কিছু বিষয়ও আছে। আমিও এটাও চেষ্টা করবো যে রাইট ফর্ম অফ ভার্বসটা আমার 3টা থেকে 4টা লেকচারে শেষ করার জন্য, এবং এটা চাকরিজীবীদের জন্য, ডিগ্রি, ইন্টার এবং এসএসসি প্রত্যেকটা লেভেলের ছাত্রছাত্রীদের জন্য, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য, সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অংশ শেখার জন্য ইংরেজির ব্যাপারে। তো এই জন্য আমি সেভাবেই সাজিয়েছি যাতে করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এবং ছাত্রছাত্রীরা সবাই রাইট ফর্ম অফ ভার্বসটা বুঝতে পারে। রাইট ফর্ম অফ ভার্বসটা বোঝার জন্য আমাকে আগে টেন্সের স্ট্রাকচার জানতে হবে। টেন্সের স্ট্রাকচার না জেনে আমি যদি সঠিক শুদ্ধ ইংলিশের দিকে এগিয়ে যেতে চাই তাহলে কিন্তু পারবো না। আগানোর চেষ্টা করলেও পারা যাবে না, কারণ টেন্সের স্ট্রাকচারটা জানতেই হবে। তো আমি আজকে 4টা টেন্সের স্ট্রাকচার আমি এখানে জানাবো। অনেকেরই জানা আছে টেন্সের স্ট্রাকচারটা, সবারই জানা আছে বলতে গেলে। টেন্সটা 12 রকমের টেন্স এবং 12 রকমের টেন্সের
12 রকমের গঠন রয়েছে, সেই গঠনগুলো অনেকেরই জানা আছে। তারপরও আমি একটু স্মরণ করে দিয়ে তারপর রাইট ফর্ম ভার্বসের আলোচনা করব। আজকে 4টা টেন্স নিয়ে আমি কথা বলবো। আমাদের টেন্সের প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ক্রিনে দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি সাধারণ বর্তমান কাল। এটা একটা গঠন আছে, গঠনটা সবারই জানা আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে। অবজেক্ট অনেক সময় নাও থাকতে পারে, দেখা যাবে অনেক সময় আমরা অবজেক্টটাকে পাবো না, অবজেক্টটা অ্যাবসেন্ট থাকতে পারে। এখন বাক্যে যদি আমরা দেখি যে ভার্বটা এস 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 এইচ সি এইচ এক্স ও, যদি ভার্বের শেষে থাকে তবে ভার্বের শেষে আমরা এস বাই এস যোগ করব। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে বুঝাবে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে। আর আমরা যদি বাংলায় ব্যাপারটা চিন্তা করি, বাংলায় কি থাকবে? বাংলায় দেখা যাবে বাংলা ক্রিয়ার শেষে আমরা দেখতে পাবো ই, যেমন করি, ই শেষে ই, ও, পর, পর, ও, পর, এন, পরেন, পরেন, ইস, পরিস, পরিস, ইস, এ, পরে, পরে, আন, পরান, পরান। এরকম ভাবে করি, করো, করেন, করিস, করে, করান, পরি, পর, পরেন, পরিস, পরে, পরান, খাই, খাও, খান, খাস, খায় ইত্যাদি। এইগুলো যদি বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা দেখতে পাই তাহলে বুঝবো এই বাক্যটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কে প্রিয় ছাত্রছাত্রীরা বুঝতে পারছো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সহজ, কিন্তু আসলে সহজ না, তোমাকে মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি প্রেজেন্ট টেন্সের 4টা টেন্স নিয়ে আমি এখন একটু অবগত করবো তোমাদেরকে, তারপরে আমি চলে যাব আমাদের রাইট ফর্ম ভার্বসের মূল নিয়মগুলোতে। তারপরে যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যতভাবেই ভাবি না কেন, আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসটা কোনোভাবেও টেন্সের স্ট্রাকচার না জেনে করতে পারবো না। 12টা টেন্সের 12টা স্ট্রাকচার আমাকে জানতেই হবে। তারপর আমি কোনো এক লেকচারে তোমাদের সাথে টেন্স নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব, করতেও চাই, এটা কোনো সময় তোমাদের সাথে এটা ডিটেলস আলোচনা করব, করা দরকার আছে। তো টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য, কারণ প্রত্যেকটা কাজের সাথে টেন্সের সম্পর্ক আছে। যেমন আমি এর আগে 4টা লেকচার দিয়েছি, ন্যারেশনের দিয়েছি, ওটা অতীতে, বর্তমানে কিন্তু না, পাস্ট হয়ে গেছে। 4টা লেকচার দিয়েছি, সেটা তোমরা দেখেছো অনেকেই, তার মানে এটাও পাস্টে ঘটে গেছে। আবার দেখছো, অনেকেই দেখছো এখনো, এটা আমি যখন লেকচার দিচ্ছি এই মুহূর্তে হয়তো অনেকে দেখছে, আবার ভবিষ্যতেও দেখবে। এটা যেহেতু ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটা থাকবে, ইউটিউবে থাকবে, আমাদের বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজের এই ফেসবুক পেজে থাকবে। হ্যাঁ, তাহলে তোমরা সেখান থেকে তোমরা অবশ্যই এটা দেখতে পাবে, তাই না? তো টেন্সগুলো তো ঠিক এরকমই, আমাদের কাজের সাথে সম্পর্ক। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল, বাংলায় আমরা এটাকে বলি ঘটমান বর্তমান কাল। এটার স্ট্রাকচারটা আমাদের জানা আছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে। তো বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, এইটা বুঝাবে, কোনো কাজ চলছে অথবা হচ্ছে এমনটাই বুঝাবে। আর বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বাংলা ক্রিয়ার শেষে থাকবে তেছি, তেছো, তেছে, তেছেন। যেমন করতেছি, পড়তেছি, হ্যাঁ, তেছো, খাইতেছো, যাইতেছো, তেছেন, তেছিস, ছি, ছ, ছেন, ছেস, ছিল। তারপরে আমরা খাচ্ছি, আমরা এখন
চলতি ভাষায় কথা বলি, সাধু ভাষায় কম বলি, তাই না? চলতি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, হ্যাঁ, এরকম। এই এই শব্দগুলো, এই বর্ণগুলো যদি আমরা বাংলায় কথা বলার শেষে দেখতে পাই, তাহলে আমরা সেটা খুব সহজে ধরে নিব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে ছাত্রছাত্রীরা? আশা করি মনে থাকবে তোমাদের। এটা কিন্তু সকল ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য। আমি আগামী কয়েকটা লেকচারগুলো এমনভাবেই দেব যেগুলো একটা ছাত্রছাত্রীদের, সকল শ্রেণীর, পেশা, যে কোনো বয়সের শিক্ষার্থীরা যারা শিখতে চায় তারা শিখতে পারবে, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি। তারপরে আমি দেব সাবজেক্ট ভিত্তিক, ক্লাস ভিত্তিক, যে ক্লাস 8-এর জন্য যেগুলো দরকার সেগুলো, তারপরে 9-এর জন্য যেটা দরকার, ইন্টারের জন্য যেটা দরকার, এইভাবে দেব। আর আশা করি তোমরা বারবার যদি এটাকে ডাউনলোড করে দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। তুমি যদি ইউটিউবে সরাসরি দেখো তাহলে তোমার কস্ট বেশি হবে। তুমি করবে কি, সরাসরি দেখবে না, প্রথমেই ইউটিউব থেকে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নিয়ে তারপর তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তোমার কস্ট কমে আসবে, আর তুমি বারবার দেখতে পাবে এবং তুমি খুব সহজে বুঝতেও পারবে। আর টেন্সের বিস্তারিত আলোচনা আমি একটা লেকচারে করব। এখন শুধু স্ট্রাকচারটা অবগত তোমাদেরকে করছি। এরপরে আমাদের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল। বাংলায় বলি আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে। স্ট্রাকচারটা সহজ শেখাটা। তারপর বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে যদি বুঝায়, বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, মাত্রই শেষ করেছি, কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বালু নদীতে আমি গোসল করেছি, তার মানে আমি কিছুক্ষণ আগে কাজটা করে এসেছি। বালু নদীতে আমি সাঁতার কেটেছি। এমন কাজগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যেটা কিছুক্ষণ আগে কাজটা হয়েছে। তোমার আম্মু তোমাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি অঙ্ক করেছ? তুমি উত্তর যে আম্মু এইমাত্র আমি অঙ্কটা করেছি। এই যে কিছুক্ষণ আগে কাজটা করেছে, এমন ধরনের। বাংলা ক্রিয়া শেষে আছি, আছো, আছেন, এছো, এছি, এছেন, খেয়েছি, দেখিয়াছি, ভুলেছ, গিয়েছিল ইত্যাদি, এগুলো থাকবে। কঠিন? আসলে কিন্তু কঠিন না, যদি তোমরা ভাবো এবং চিন্তা করো। এটা কিন্তু কঠিন না, জাস্ট তোমাকে যেটা করতে হবে একটু মনোযোগী হতে হবে। আর অনলাইন ক্লাসগুলোর একটা বড় সুবিধা হচ্ছে তুমি কিন্তু আমরা যখন ক্লাসে লেকচারটা দেই তখন কিন্তু ওই লেকচারটা ওই মুহূর্তে চলে যায়, এটা কিন্তু আর রেকর্ডেড থাকে না। কিন্তু অনলাইন ক্লাসে তুমি যদি ক্রিয়েটিভ হও, যে জায়গাটা বুঝতে পারছো না সেটা বারবার করে তুমি কিন্তু রিওয়াইন্ড করে করে দেখতে পারো, তাই না? তো এইভাবে তোমরা একটু দেখে নিবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, অনেক বড়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকে। এখানে দেখো লক্ষণীয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা মিল আছে। দেখো পারফেক্ট শব্দটা হচ্ছে পারফেক্ট, আবার কন্টিনিউয়াস, দুইটা কিন্তু আলাদা। পারফেক্ট ধরো আমি এভাবে ধরি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার একটু আগে তুমি রিওয়াইন্ড করে দেখতে পারবে। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরি তাহলে হবে কি সাবজেক্ট প্লাস ওই যে অ্যামিজারটা নাই, ওই তার পরিবর্তে এখানে কি আছে, বিন আছে এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে। এই দুইটা টেন্সের পারফেক্ট এবং কন্টিনিউয়াস মিক্সড হয়ে গেছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে। এখন ব্যাপক সময়ের পূর্বে ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে, ব্যাপক সময়ের পূর্বে ফর থাকবে, ব্যাপক সময় ফর 2 আওয়ার্স, আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসবে, একটা নির্দিষ্ট সময়। ফ্রম ধরো সিন্স মর্নিং, সকাল থেকে, এর আগে না, কিন্তু ওইখানে কিন্তু সময়টা অনেক বড়, কিন্তু তারপরও নির্দিষ্ট সকাল থেকে। তো এরকম ফর এবং সিন্স বসবে। আর বর্তমানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বা হচ্ছে বোঝায়।
বর্তমানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বা আগে শুরু হয়েছে। তুমি নদীতে ঝাঁপ দিয়েছো, তোমার বন্ধু দেখেছে তুমি ঝাঁপ দিয়েছো, সাঁতার কাটছো, এখনো সাঁতার কাটছো। তোমার বন্ধু বললো, কি রে তুই এখনো সাঁতার কাটছিস, ঘটনা কি? তুমি বললো, না আমার ভালো লাগছে, 2 ঘন্টা ধরে সাঁতার কাটছি। তার মানে কি, কাজটা তুমি শুরু করেছো আগে, এখনো চলছে এবং ভবিষ্যতে কিছুক্ষণ পর পর্যন্ত চলবে। এই অবস্থাটা বর্তমানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বা হচ্ছে বোঝায়। আর বাংলা ক্রিয়ার শেষে কি কি পাবে? তেছি, তেছো, তেছে, তেছেন, তারপরে এইগুলো পাবে। এবং একটা সময়ের উল্লেখ থাকতে পারে, সময়ের একটা উল্লেখ থাকতে পারে। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো তো? এগুলো 4টা টেন্সের বর্ণনাটা আমি এখানে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের রুলসগুলো। রাইট ফর্ম ভার্বসের রুলসের সাথে এই স্ট্রাকচারের বড় সম্পর্ক রয়েছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি বলবো ওই টেন্সে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, এমন বলবো কথাগুলো। তখন তোমার ওই টেন্সের স্ট্রাকচারটা প্রয়োজন পড়বে। স্ট্রাকচারটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। স্ট্রাকচার মুখস্থ না করে কোনোভাবেও তুমি রাইট ফর্ম ভার্বস করতে পারবে না। রাইট ফর্ম ভার্বস সলভ করতে গেলে তোমাকে অবশ্যই তোমাকে 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হবে। তুমি রাইট ফর্ম ভার্বস কোনোভাবে কোনো শিক্ষকের কাছে তুমি করতে পারবে না, বুঝতে পারবে না, কোনোভাবে সলভ করতে পারবে না যদি তুমি 12টা টেন্সের স্ট্রাকচার না জানো। 12টা টেন্সের স্ট্রাকচার তোমাকে জানতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এখন দেখো আমরা রুলসে চলে যাচ্ছি। আমাদের যে রুলস, আমি আজকে 5টা রুলস নিয়ে আলোচনা করবো, মাত্র 5টা রুলস নিয়ে আলোচনা করবো। তোমরা প্রয়োজনে আমার সাথে সাথে এটা বারবার বলবে, মুখস্থ করে নিবে। তোমাকে এটা ওরালি বলতে হবে, মুখে মুখে এটা বলতে হবে। যেমন আমি দেখো, আমি বলছি, তোমাকে এরকম ভাবে বলতে হবে। আজকে তোমাদের বেশি টাফ মনে হবে না। আর রুলসগুলো তোমাদের হয়তো জানা আছে। 1 নম্বর রুলসটা কি আছে? সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা খুব সহজেই বলে ফেলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি আমার আগের লেকচারে বলেছিলাম তোমাদেরকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা খুব সহজ। আমি এবং তুমি ছাড়া বাকি সবই হচ্ছে থার্ড পারসন, সবই থার্ড পারসন। যে শব্দে আমি নাই আর যে শব্দে তুমি নাই, এমন বাকি সকল শব্দ হচ্ছে থার্ড পারসন। এখানে যেমন হি, শি, ইট, এনি নাউন মানে যে কোনো নাউন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে গ্যাপে ব্যবহৃত ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। ওই যে আমি আগে বলেছিলাম এস বা ইএস কোথায় কোথায় যোগ করব, সেটা এখানে দেখো। যে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট, যে কোনো নাউন, এনি নাউন হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে গ্যাপে ব্যবহৃত ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তবে গ্যাপের পূর্বে কোনো মডেল ভার্ব থাকলে এই নিয়ম প্রযোজ্য না। খেয়াল রাখবা, মডেল ভার্বটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো মডেল ভার্ব কোনগুলো। এখন মূল ভার্বের শেষে যদি এস, ও, এক্স, জেড, এস এস, সি এইচ, এস এইচ থাকে, তাহলে ইএস যুক্ত হবে। খেয়াল করো, এস যুক্ত হয়, ইএস যুক্ত হয়। এখন তুমি কোথায় এস যুক্ত করবা আর কোথায় ইএস যুক্ত করবা? ইএস যুক্ত করবা এইগুলো যখন মূল ভার্বের পরে যখন এইগুলো দেখতে পাবে, এই শব্দগুলো, এই বর্ণগুলো তুমি যখন দেখতে পাবে, তখন তুমি বুঝবে যে এখানে তোমাকে ইএস যুক্ত করতে হয়। এগুলো যদি না থাকে তাহলে তুমি বুঝবে সেখানে এস যুক্ত করতে হয়। একদম সহজ। এগুলো আছে, তোমাকে ইএস যুক্ত করতে হবে। এগুলো নাই, তোমাকে এস যুক্ত। যেমন গো, জি ও, গো এর শেষে কি আছে? ও আছে, তার মানে ইএস যোগ করতে হবে। ডু, ডি ও, ডু এর শেষে ও আছে, তোমাকে ইএস যোগ করতে হবে। মনে থাকবে তো? আশা করি তোমাদের এটা মনে থাকবে। এক্সাম্পল কি দেখো, হি ড্যাশ টু ডিগ দ্য সয়েল। আমাদের তো প্যাসেজ আকারে থাকে, তো প্যাসেজ আকারে থাকলে বা ডিটেলস আকারে থাকলে যেভাবে থাকুক না কেন, রুলস কিন্তু একই, ওটা কোনো সমস্যা না। প্যাসেজের জন্য আলাদা রুলস, এটার জন্য আলাদা রুলস, এমন কিছু না। ওটা একটা ভীতি, আর কিছুই না। প্যাসেজের জন্য এরকম আলাদা রুলস, এটা একটা ভীতির বাইরে এটা কিছুই না, কারণ এটা জাস্ট একটা সিকোয়েন্স দেখে তুমি রুলসটাকে অ্যাডজাস্ট করে নেবে। হি ড্যাশ টু ডিগ দ্য সয়েল। এখন দেখো, হি কোন পারসন? হি থার্ড পারসন। ওই যে এখানে হি আছে, থার্ড পারসন। যেহেতু হি থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার,
কারণ থার্ড পারসন প্রত্যেকটা পার্সনের কিন্তু দুইটা নাম্বার আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, প্রত্যেকটা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এখন এই যে থার্ড পারসন, এটা হি সিঙ্গুলার নাম্বার, যেমন দে প্লুরাল নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। হিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমরা কি যোগ করব, এস বা ইএস যোগ করতে হবে, আমাদেরকে বলে দিছে। এখন এখন ডিগ আছে, এখানে আমি এস যোগ করব না ইএস যোগ করব, আমি কি যোগ করবো, কারণ এগুলো একটাও নাই, আছে এগুলো দেখো তো নাই, এগুলো নাই, তার মানে এখানে আমি যোগ করব এস। হি ডিগস দ্য সয়েল। তোমরা রুলসটা একটু পড়ে নাও, আমার সাথে সাথে পড়ে নাও, আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা পড়ে নাও। সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে শেষে এস বা ইএস যোগ করতে হয়, তাই না? আর মডেলস থাকলে কিন্তু আমরা এই কাজটা করবো না, মনে থাকবে? একটু পড়ে নাও তোমরা এবং রিভাইন্ড করে করে এটা তোমরা দেখবে। আশা করি তোমরা রুলসটা বুঝেছো। এই রুলসটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে থাকো, তো এটা মনে হয় যেন সবচেয়ে সহজ রুলস, কিন্তু সবচেয়ে ভুল হয় কিন্তু এই রুলসটাতে। তোমরা সেই ছোটবেলা থেকেই তোমরা দেখবে প্রথমেই ইংলিশের যে ক্লাস নেন যে টিচার, তিনি এসে তোমাকে বলবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আসবে এস যোগ করতে হয়, মুখস্থ হয়ে গেছে, তুমিও জানো, কোনো ব্যাপার না। কিন্তু বাক্যে যখন প্রয়োগ করতে যাও তখন এটাই সবচেয়ে বেশি ভুল হয়, অথচ এটাই সবচেয়ে বেশি প্রথমেই শেখা হয়। এটাই যে রুলসটা আমরা একটু আগে শিখলাম, যে আমাদের 1 নং রুলসটা। এখন 2 নং রুলসে আমরা চলে যাব। 2 নং রুলসে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু আগে বলেছিলাম যে আমরা মডেলসগুলো দেখতে পাবো, এখানে অনেকগুলো মডেল ভার্ব কিন্তু আমাদের আছে, সেই মডেল ভার্বগুলো আমরা এখানে দেখতে পাবো। দেখো রুলসটা কি, রুলসটা হচ্ছে যে দেখো সেন্টেন্স এ গ্যাপের পূর্বে কোনো মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে, অর্থাৎ শ্যাল শুড, আমার সাথে একটু রিপিট করো, শ্যাল শুড উইল উড, শ্যাল শুড উইল উড, ক্যান কুড মে মাইট, ক্যান কুড মে মাইট, ক্যান কুড মে মাইট, মাস্ট ডেয়ার অট টু নিড টু ইউজ টু হ্যাভ টু বি অ্যাবল টু বি গোয়িং টু লেট টু হ্যাড বেটার হ্যাড রেদার উড রেদার ক্যান নট বাট কুড নট বাট ডু নট ডাজ নট ডিড নট। তোমরা একটু রিপিট করো আমার সাথে সাথে, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট dare to, ought to, need to, used to, have to, be able to, be going to, late to, had better, had rather, would rather, cannot but, could not but, do not, does not, did not। এগুলো যখন তুমি দেখবে যে বাক্যে আছে, এগুলো যখন বাক্যে থাকবে তখন তোমাকে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তখন সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ভার্বের কোন ফর্ম বসাতে হবে? প্রেজেন্ট ফর্ম। আমরা অনেক সময় একদম সংক্ষেপে বলি কি, ভার্বের 1 নং ফর্ম বসাতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, মনে থাকবে? এখানে এক্সাম্পল দেখো, হি উইল ড্যাশ টু ব্রেক দ্য গ্লাস। দেখ এখানে উইল আছে, এই যে এখানে আমাদের উইল আছে, এইটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, তুমি এভাবে কিন্তু পারবে না, ভুল হবে, 100% তোমার ভুল হবে তুমি যদি খেয়াল না করো। তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, এটা এই রুলসটা তোমাকে মুখস্থ করতে হবে। আর নয়তো তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে দুইটার একটা, কারণ এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এটা নিয়ে থাকতে পারে, হ্যাড বেটার থাকতে পারে, এখানে উইল আছে, উইল না থেকে হ্যাড বেটার থাকতে পারে, তুমি কিভাবে বুঝবে তুমি যদি এই সবগুলো শব্দ না জানো? বাট ডাজ নট থাকতে পারে, ডিড নটও থাকতে পারে, ক্যান নট বাট থাকতে পারে, তোমাকে বুঝতে হবে যে এখানে এই শব্দটা আছে কিনা। যদি থাকে তাহলে খুব সহজে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে দিবে, অর্থাৎ বক্সে থাকুক, ব্র্যাকেটে থাকুক, যেখানেই থাকুক সেখান থেকে তুমি শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করে দিবা। দেখো এখানে কোনো চেঞ্জ হয় না, হি উইল ব্রেক দ্য গ্লাস, টু ছিল, টুটা উঠে গেছে, গেছে, হি উইল ব্রেক দ্য গ্লাস, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? না একটু ঘোলাটে লাগছে? বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে ফেসবুক পেজে, অথবা ফোন করে আমাকে তোমরা এটা জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমি সহজ 4-5টা নিয়ম নিয়ে আলোচনা করছি, অল্প সময়ের মধ্যে আমরা এটা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর রুলসে কি আছে আমাদের দেখো, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য, যে কাজ চিরন্তন সত্য কোনগুলো এটা আমি আগে বলেছিলাম, যে কাজগুলো মানুষ দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন কাজগুলি হচ্ছে চিরন্তন সত্য। ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, যে কাজগুলো আমরা নিয়মিত করি
হ্যাঁ, সেগুলো হচ্ছে অভ্যাসগত কর্ম। ঐতিহাসিক ঘটনা, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক কোনো ঘটনা যদি হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা নিকটতম কোনো ভবিষ্যৎ, নিকটতম ভবিষ্যৎ সাধারণ কোনো ঘটনা অথবা কোনো সময় উল্লেখ যদি না থাকে, তাহলে গ্যাপের ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ভার্বের 3টা ফর্ম, আমরা মূলত কিন্তু ভার্বের ফর্ম হচ্ছে 4টা: প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখন এই 4টা ফর্মের মধ্যে আমরা একটা ফর্ম ব্যবহার করি না, আমরা শুধু ব্যবহার করি 3টা: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, গো, ওয়েন্ট, গন। মাঝখানে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা ব্যবহার করি না, কারণ কি ওটা যে কোনো ভার্বের সাথে আইনজি যোগ করলেই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, এই জন্য এটা আমরা ব্যবহার করি না। তো এক্সাম্পলটা দেখো, দ্য সান ড্যাশ টু গিভ আস লাইট। দ্য সান ড্যাশ টু গিভ আস লাইট। দ্য সান, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা চিরন্তন সত্য বাক্য, এই জন্য এখানে হয়েছে গিভস, ভার্বের সাথে অ্যাস যোগ করছে। এখন অ্যাস যোগ করবো না ইয়েস যোগ করবো, সেটা কিন্তু প্রথম 1 নং রুলসে তুমি পেয়ে গেছো। এখানে আমি অ্যাস ব্যবহার করছি। হ্যাঁ, দ্য সান গিভস আস লাইট, যেহেতু এটা বাক্যটা চিরন্তন সত্য, এই জন্য বাক্যটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে করতে হয়েছে। মনে থাকবে তো সবার? আশা করি তোমাদের এটা মনে থাকবে। 5টা সহজ নিয়ম নিয়ে আমরা আলোচনা করছি, এবং তোমরা চাইলেই খুব সহজেই এটা মুখস্থ করে ফেলতে পারো। আর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলছি, তোমরা নিয়মিত নামাজ পড়বে বা অন্য ধর্মাবলম্বী হলে তোমরা অবশ্যই নিয়মিত তোমাদের ইবাদত বন্দিগিগুলো যেগুলো আছে প্রার্থনা, সেগুলো করবে। হ্যাঁ, ধর্মীয় অনুশাসনগুলো মেনে প্রার্থনা করবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। 4 নং রুলসটা, সেন্টেন্সে রিসেন্টলি, লেটলি, অলরেডি, এভার, ইয়েট, স্টিল, জাস্ট নাও, বাই দিস টাইম, মিন, হোয়াইল উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখছো প্রত্যেকবারই কিন্তু আমাদের টেন্সের কথা চলে আসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তোমাকে এই শব্দগুলো মনে রাখতে হবে। এখানে বাই দিস টাইম দেওয়া আছে, বাই দিস টাইম হি হ্যাজ টু ক্যাচ a large fish. By this time he has caught a large fish. কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা করেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট। এই হচ্ছে সাবজেক্ট, আমরা হ্যাভ হ্যাজ নিয়েছি, হি এর সাথে হ্যাজ হয়, হি হ্যাজ, ক্যাচের পাস্ট পার্টিসিপল ফ্রম হচ্ছে কট, হি হ্যাজ কট আ লার্জ ফিশ। মনে থাকবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই লেকচারের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আমি রুলসটাকে তোমরা একটু রিভাইন্ড করে করে দেখবে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমরা 5 নং রুলস এবং সর্বশেষ আজকের মতো আমরা রুলস করছি। দেখো, রুল 5, উইদাউট, বাই, হোয়াইল, অফ, অন, ফর, ফ্রম, আফটার, বিফোর, ইন, টু, এরপর গ্যাপে আইনযুক্ত ভার্ব বসাতে হবে। যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, তাহলে যে কোনো প্রিপোজিশনের পরেই ভার্বের শেষে আইনজি যোগ করতে হবে, যে কোনো প্রিপোজিশনের পরে। কারণ সব ক্ষেত্রে এটা হয় না, কিন্তু যে কোনো প্রিপোজিশন, যেখানে দেখো উইদাউট, বাই, হোয়াইল, অফ, অন, ফর, ফ্রম, ইন, টু, আফটার, বিফোর, এই প্রত্যেকটাই কিন্তু প্রিপোজিশন। এই প্রিপোজিশন হিসেবে যখন এগুলো থাকবে, তারপরে যখনই আমি ভার্বটা ব্যবহার করবো, সেই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। এক্সাম্পলটা দেখো, আই এম ফন্ড অফ ড্যাশ। আই এম ফন্ড অফ আছে, এই যে অফ, এখানে আমাদের দেখো অফ আছে, এই অফ, এখানে অফ, এর জন্য এখানে হয়ে গেছে কি রিড, ভার্বটা প্রেজেন্ট ফর্মে ছিল, এটার সাথে আমরা আইনজি যোগ করে দিয়েছি, রিডিং হয়ে গেছে। আই এম ফন্ড অফ রিডিং। এখন তুমি যদি কথা বলার ক্ষেত্রে যখন কথা বলছো, এই যে 5টা নিয়ম, এই 5টা নিয়মকে কিন্তু তোমার প্রয়োগ করতে হবে প্র্যাকটিক্যালি। যখন কথা বলবে, এই শব্দগুলো আসবে, তখন তুমি এই শব্দগুলোকে এই ধারায়, এই নিয়মে প্রয়োগ করবে, তোমার বাক্যগুলো কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। তো এই যে রাইট ফর্ম অফ ভার্বস, এটার 5টা নিয়ম, আমি মোট তোমাদেরকে 25টা নিয়ম নিয়ে আলোচনা করব। আগামীতে আরো 5টা নিয়ম নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তোমরা এই সামনে কোরবানির ঈদ, এই ঈদের সময়টাতে তোমরা নিজেরা চেষ্টা করবে নিজেদেরকে নিরাপদে রাখতে, এবং গরুর হাটে যখন যাবে সাবধানে যাবে, এবং পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজ করে তোমরা যাবে, মাস্ক পরবে, এবং যেহেতু সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে, এগুলো তোমরা পরে তোমরা যাবে।
এবং বাহিরেও যাবে তোমরা এইভাবে নিরাপত্তার সাথে। আর কোনো ধরনের যদি বুঝতে সমস্যা হয় বা তোমরা কোনো একটা এক্সাম্পলে তুমি পারছো না, হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই জানাবে ফেসবুক পেজে অথবা আমার ব্যক্তিগত পেজ সুমন স্যার। তোমরা সুমন স্যারেও অনেকগুলো নিয়ম পাবে, ওগুলো আমি আগেই দিয়ে রেখেছিলাম, সেগুলো তোমরা দেখতে পাবে সেখানে প্রয়োজন অনুযায়ী, এবং সেখানে তোমরা আমাকে নক করলেই অবশ্যই আমি তোমাদেরকে ইনশাআল্লাহ সমস্যা থাকলে সেগুলো সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে।